হ্যালো ছেলেরা, কেমন আছো? অভি, সাকিব মুস্তফা, প্রান্ত, দীপ্ত তোমার কাছে, আয়মান, সবার জন্য ওয়ালাইকুম আসসালাম। অভিষেক, ওয়ালাইকুম আসসালাম। রুরুস শাফি খান, ভালো আছো তুমি? আছি আলহামদুলিল্লাহ। রাহবার, ওয়ালাইকুম আসসালাম। দীপ্ত আমার সাথে আছে, ওকে। কই বাকি ছেলেরা আজকে? শাহরিয়ার, মোহাইমিন খান, অর্ণব, ওয়ালাইকুম আসসালাম। অর্ণব, ভালো আছো তুমি? তৌসিফ হাসান, ওয়ালাইকুম আসসালাম। ইয়ামিন, ভালো আছো? সবগুলো কমপ্লিট হয়েছে তোমার? হ্যাঁ, নিহাত শুভ, ওয়ালাইকুম আসসালাম। ছেলেরা অনেক দেরি করে। স্যার, একটা রিকোয়েস্ট ছিল, অর্গানিক কেমিস্ট্রি এক্সামটা একটু পিছাই দিলে ভালো হয়। সাকিব মুস্তফা রিকোয়েস্ট। শাহরিয়ার আহমেদ খাম, আবিদ চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম। নুরুশ শাফি খান, এক্সামটা একটু পিছাইলে ভালো হয়। রাহাবার, স্যার পলি টেট্রাইথিলিনের সংজ্ঞাটা একটু। পলিটেট্রা, মিফতাহ, ওয়ালাইকুম আসসালাম। রাহাবার বলো। বইয়ে খালি নাম আছে। নুরুশ শাফি, স্যার একটা বা দুইটা ক্লাস পিছানো হয় ভালো হয়। অর্গানিক আজকে শেষ হবে এটা ভেবেই খুশি লাগতেছে। আরমান, হ্যাঁ খুশি লাগার কথা। আরমান, আর মিজানুর রহমান, দ্যাট মিনস জুবাইর মাহমুদ, তোমার আব্বুর শরীর ভালো হয়েছে?
আমি শুনেছি যে তোমার আব্বু নাকি অসুস্থ। সাকিব মুস্তফা, শাহরিয়ার আহমেদ খান, ঈদের খুশি। হ্যাঁ, ঈদের খুশি। ফাহিম শাহরিয়ার রক্তিম, অলমোস্ট 6 মান্থ। না, 6 মান্থ হয় নাই। আমরা এপ্রিলে শুরু করেছি তো, এপ্রিলে শুরু করে মাঝখানে 1 মাস এসে চলে গেলাম না। এপ্রিল মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। সেপ্টেম্বরের মধ্যে, সেপ্টেম্বর আর কি, অক্টোবরটা ধরবো না, অক্টোবর তো শেষ হয়ে যাচ্ছে। সেপ্টেম্বর, তার মধ্যে 1 মাস আমরা অন্য একটা চ্যাপ্টার করে আসছি। মাঝখানে আমরা থার্ড চ্যাপ্টার করে আসলাম না, আমরা অর্গানিকের মাঝখানেই তো আবার থার্ড চ্যাপ্টার করে আসছি। তা থার্ড চ্যাপ্টার আমার ওইখানে প্রায় 1.5 মাস চলে গেছে, তাই না? অর্গানিকের মাঝখানেই তো আমরা থার্ড চ্যাপ্টার ধরে থার্ড চ্যাপ্টার করতে ওইখানে প্রায় 1.5 মাস চলে গেছে আমাদের। 4 মাস 5 মাস আর কি, অলমোস্ট 5 মাস, 4.5 মাস 5 মাস এরকম লেগেছে। কি হয়েছে শাহরিয়ার, নাচতেছো কেন? আজানটা শেষ হোক, তারপর আমরা শুরু করি। ছেলেদেরকে আসতে বলো, যারা ক্লাসে আসে না তাদেরকে বলো আসতে। হ্যাঁ, 4 মাস, 4 মাস একটু বেশি, 10-15 দিন বেশি, 3.5 4 মাস এরকম বলতে পারো আমাদের। মারুশ ফাতে, ওয়ালাইকুম আসসালাম। দেরি করে আসছো? মুগ্ধ, আমি আছি আলহামদুলিল্লাহ। ইয়ামিন, কিছু বলবা? ইয়ামিন, সবাইকে আসতে বলো তো ক্লাসে, অনেকে আসে না, অনেকে জয়েন করে নাই। অভিষেক, এটা কি ডান্স? তোমরা ক্লাস শেষ, অর্গানিক শেষ হওয়ার আগেই দিন নাচানাচি শুরু করে দিছো তো। অর্গানিক শেষ হলে কি করবা? ওকে, শেষ করি, আজকে শেষ করি, তারপর দেখি। আচ্ছা শোনো, ওই যে ইম্পর্টেন্ট কথা হলো, পলিটেলেটের আজমাইন। আচ্ছা শোনো, ইম্পর্টেন্ট কথা হলো যে আগামী বৃহস্পতি আর রবি দুইটা ক্লাস সম্ভবত আমি নিতে পারবো না। আমি ঢাকার বাইরে যাবো, আই মিন বাড়িতে যাব, মা অসুস্থ ওইখানে। আমি বাড়িতে সোমবার পর্যন্ত, বৃহস্পতিবার সকালে যাব, সোমবারে আসবো, আল্লাহর যদি আলী সুস্থ মতন। তো সম্ভবত আমি ওখানে তোমাদের ক্লাস নিতে পারলে মৌখে নিতে পারবো, কারণ বোর্ড টোড কিছু থাকবে না তো। অনলাইনে থাকতে পারবো, যদি কিছু বলো তাহলে অনলাইনে মুখে কথা বলতে পারবো, কিন্তু লেখাতে পারবো না। আর যদি না বলো তাহলে বৃহস্পতিবার রোববারে ক্লাসটা অফ থাকবে, মঙ্গলবারে এক্সামটা দিবা। আজকে মঙ্গলবার, আগামী মঙ্গলবারে এক্সাম দিবা। আমি ক্লিয়ার? আজকে মঙ্গলবার, আগামী মঙ্গলবারে এক্সাম দিবা। রোববারে যেটা হওয়ার কথা ছিল ওই এক্সামটা হবে মঙ্গলবারে।
7 মাস আগে জৈব যৌগ ধরেছি, এটা ঠিক আছে, বাট মাঝখানে 1.5 মাস অন্য বই অন্য একটা চ্যাপ্টার পড়ে আসছি। নুরুশ শাফি খান, ওকে। হাই জান্নাত, তুমি কই ছিলে এত সময়? ওয়ালাইকুম আসসালাম। চলো শুরু করি। আচ্ছা শুনুন, আজকে শুরুতে একটা ইম্পর্টেন্ট ডেফিনেশন লেখো, প্লাস্টিসিটি। আমরা গত ক্লাসে কিন্তু কি জানো, কৃত্রিম পলিমার, গত ক্লাসে যা পড়েছিলাম সবগুলোই ছিল কৃত্রিম পলিমার। কৃত্রিম পলিমারের মধ্যে জুতো এবং ঘনীভবন দুইটাই ছিল। গত ক্লাসে যে কৃত্রিম পলিমারগুলো পড়ানো হয়েছে, গত ক্লাস যা পড়েছি সবই ছিল কৃত্রিম পলিমার। ওই কৃত্রিম পলিমারের মধ্যে জুতো পলিমার এবং ঘনীভবন পলিমার দুইটাই পড়ানো হয়েছে। প্রথম দিকে যেগুলো ছিল সেগুলো জুতো পলিমার, আর শেষে যেটা পড়াইছিলাম নাইলন, পলিয়েস্টার, এগুলো ছিল ঘনীভবন পলিমার। আর আজকে যেটা পড়বো সেটা হলো প্রাকৃতিক পলিমার। আজকে পুরো জিনিসটাই থাকবে প্রাকৃতিক পলিমার নিয়ে। ওকে, তো শুরুতে একটা ডেফিনেশন লিখে নাও, প্লাস্টিসিটি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডেফিনেশন, বোর্ডে অনেকবার আসছে এটা, 1 মার্কস। প্লাস্টিসিটি, ট্রিপল স্টার দিবা। প্লাস্টিসিটি কি? কমান্ড বন্ধ করো, কমান্ড বক্স থেকে আর কোনো কমান্ড হবে না, ছবি নাচা টাচা সব বন্ধ করো এখন। ঘুমাইছিলাম, সুমাইয়া মনে এখনো ঘুমায়। জান্নাত, সুমাইয়াকে ঘুম থেকে তুলো, ঘুম থেকে তুলে বলো তোমাকে স্যার ক্লাসে আসতে বলছে। আচ্ছা, প্লাস্টিসিটি, প্লাস্টিসিটিটা হলো জাস্ট প্রপার্টি অফ প্লাস্টিক সাবস্টান্স। প্রপার্টি অফ প্লাস্টিক সাবস্টান্স ইজ দ্য প্লাস্টিসিটি। বাট হোয়াট ইজ দ্য প্রপার্টি? প্রপার্টি ইজ দ্য, যে প্লাস্টিক সাবস্টান্সকে যখন হিট করি তখন এটা কী হয়, সফট হয় বা গলে যায়। আবার প্লাস্টিক সাবস্টান্সকে যখন প্রেশার ক্রিয়েট করি তখন এটা বেঁকে যায়, আবার প্রেশারকে সরিয়ে নাও, সে আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। দিস প্রপার্টি ইজ কল্ড দ্য প্লাস্টিসিটি। ক্লিয়ার? প্লাস্টিক পদার্থকে তাপ দিলে নমনীয় হয় এবং চাপ প্রয়োগ করলে আকৃতির পরিবর্তন হয়, আবার চাপকে সরিয়ে নিলে পূর্বের আকারে ফিরে আসে। প্লাস্টিক পদার্থের এই ধর্মকে প্লাস্টিসিটি বলা হয়। লিখে নাও প্লাস্টিসিটি ডেফিনেশনটা, লিখে নাও। ট্রিপল স্টার দিয়ে প্লাস্টিসিটি ডেফিনেশন লিখে নাও। দেখো, প্লাস্টিক পদার্থকে তাপ দিলে তা নমনীয় হয়। প্লাস্টিক পদার্থকে তাপ দিলে তা নমনীয় হয়। সাকিব মুস্তফা কি বলছো? শাহরিয়ার আহমেদ খান, কমান্ড বক্স থেকে সরে আসো। কমান্ড বক্সে আর কেউ থাকবে না, তোমরা খাতার ভিতরে চলে যাও। এখন কমান্ডের কোনো প্রয়োজন নেই, কোনো কমান্ড নেই, কোনো কমান্ড করবে না। দেখো, প্লাস্টিক পদার্থকে তাপ দিলে তা নমনীয় হয় এবং চাপ প্রয়োগ করলে তা এর আকৃতির পরিবর্তন হয়। চাপ প্রয়োগ করলে এর আকৃতির পরিবর্তন হয়। প্লাস্টিক পদার্থকে তাপ দিলে তা নমনীয় হয় এবং চাপ প্রয়োগ করলে এর আকৃতির পরিবর্তন হয়। আবার চাপকে সরিয়ে নিলে পূর্বের অবস্থায় ফিরে আসে। আবার চাপকে সরিয়ে নিলে পূর্বের অবস্থায় ফিরে আসে। আবার চাপকে সরিয়ে নিলে পূর্বের অবস্থায় ফিরে আসে। চাপকে সরিয়ে নিলে পূর্বের অবস্থায় ফিরে আসে। প্লাস্টিক পদার্থের এই ধর্মকে প্লাস্টিসিটি বলে। প্লাস্টিক পদার্থের এই ধর্মকে প্লাস্টিসিটি বলে।
লিখছো প্লাস্টিক পদার্থের এই ধর্মকে প্লাস্টিসিটি বলে। ব্যাস, এরপর আসো হেডলাইন দাও প্রাকৃতিক পলিমার। প্রাকৃতিক পলিমারের মধ্যে আমরা দুইটা জিনিস পড়ব, স্টার্চ আর একটা হলো প্রোটিন। প্রাকৃতিক পলিমার প্রাকৃতিক পলিমারের মধ্যে আমরা দুইটা জিনিস পড়বো, একটা হলো স্টার্চ আর একটা হলো সেলুলোজ। যদিও স্টার্চ সেলুলোজ এই দুইটা জিনিস তোমরা বায়োলজিতে 3rd চ্যাপ্টারে কোষ রসায়নে পড়েছো, তবে একটু খেয়াল রাখবা আজকে এখন যে আমরা পার্টটা পড়াচ্ছি এটা তোমাদের বায়োলজিতে অনেক হেল্প করবে। যে পার্টটা আমি এখন পড়াতে যাচ্ছি এই পার্টটা তোমাদের বায়োলজিতেও লাগবে, সেম জিনিস তুমি বায়োলজিতেও লিখতে পারবে। আচ্ছা, এখানে আমাদের যে জিনিসটা দরকার কেমিস্ট্রি যেটা হলো সেটা হলো ওই স্টার্চ যখন তৈরি হয়, তখন একটা বন্ধনের মাধ্যমে গ্লুকোজগুলো যুক্ত হয়, ওই বন্ধনটাকে বলা হয় গ্লাইকোসাইড বন্ধন। আমাদের এখানে লাগবে ওইটা, গ্লাইকোসাইড বন্ধনটা আমাদের প্রয়োজন হবে, যেটা পরীক্ষায় একাধিকবার আসছে, গ্লাইকোসাইড বন্ধন। ওকে, প্রাকৃতিক পলিমার মধ্যে নিচে হেডলাইন দাও গ্লাইকোসাইড বন্ধন। গ্লাইকোসাইড বন্ধন। আচ্ছা, হেডলাইন দিয়ে রাখো, একটু বুঝে নাও, তারপর আমরা বাকি আবার কথা বলবো। একটু বুঝে নাও, আর কিছু খাতা এখন লেখো না, কিছু বুঝবা, এই বোঝাটা তোমাদের বায়োলজির জন্য কাজে লাগবে। আচ্ছা, প্রথম কথা হলো স্টার্চ কি, কে বলতে পারবা? অবশ্য জুমে থাকলে ভালো হতো। স্টার্চ কি? স্টার্চ হলো আলফা ডি গ্লুকোজের পলিমার। স্টার্চ হলো আলফা ডি গ্লুকোজের পলিমার, আর সেলুলোজ হলো বিটা ডি গ্লুকোজের পলিমার। আই রিপিট ইট, স্টার্চ হলো আলফা ডি গ্লুকোজের পলিমার, আর সেলুলোজ হলো বিটা ডি গ্লুকোজের পলিমার। তাহলে ওই আলফা ডি গ্লুকোজগুলো পরস্পরের সাথে যে বন্ধনের মাধ্যমে যুক্ত হয় ওই বন্ধনটাকে বলা হয় আলফা গ্লাইকোসাইড বন্ধন, আর বিটা ডি গ্লুকোজ অণুগুলো পরস্পরের সাথে যে বন্ধনের মাধ্যমে যুক্ত হয় সেটাকে বলা হয় বিটা গ্লাইকোসাইড বন্ধন। তা আমার এখানে আলফা না বিটা এটা আমার প্রয়োজন নেই, আমার দরকার হচ্ছে গ্লাইকোসাইড বন্ধন, সেটা আলফা হোক বিটা হোক একটা হইলেই হলো। ওকে, আচ্ছা, এখন গ্লুকোজ একটু খেয়াল করো, গ্লুকোজের 6টা কার্বন থাকে। গ্লুকোজের ভিতরে ইনফরমেশনগুলো মনে রাখবা ফর বায়োলজি। গ্লুকোজের 6টা কার্বন থাকে এবং একটা অ্যালডিহাইডে কার্যকরী মূলক থাকে। এখানে বাকি 5টা কার্বনই 5টা ওএইচ থাকে, 5টা ওএইচ থাকে। এখানে একটা হাইড্রোজেন আছে, বাকি কার্বনের যোজ্যতা পূর্ণ করার জন্য এখানে হাইড্রোজেন আছে। আচ্ছা, এখন এই গ্লুকোজে 5 নাম্বার কার্বন একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, বিকজ এই 5 নাম্বার কার্বন এবং 1 নাম্বার কার্বন খুব কাছে, মনে হচ্ছে অনেক দূরে, বাট এটা আসলে অনেক কাছে থাকে, এটা এক্সরে করে পাওয়া গেছে। এই 5 নাম্বার কার্বনের ওইচটা যদি ডান দিকে থাকে সেটাকে বলা হয় ডি গ্লুকোজ, আর 5 নাম্বারের ওইচটা যদি বাঁ দিকে থাকে সেটাকে বলা হয় এল গ্লুকোজ। আরেকটা কথা, কেউ বলতে পারবা গ্লুকোজে কয়টা কাইরাল সেন্টার আছে? গ্লুকোজে কয়টা কাইরাল সেন্টার আছে? হাউ মেনি কাইরাল সেন্টার প্রেজেন্ট ইন গ্লুকোজ? গ্লুকোজের মধ্যে কয়টি কাইরাল সেন্টার আছে? তাড়াতাড়ি লিখে পাঠাও, 1 সেকেন্ডের ব্যাপার, পাঠাবা। গ্লুকোজে কয়টি কাইরাল সেন্টার আছে? নাই, কোনো কমেন্ট বক্সে কোনো কমেন্ট নাই, বলেছি আইমান পারনি। গ্লুকোজে কয়টা কাইরাল সেন্টার? অভি পড়ছে 2টা, মুগ্ধ বলছে 5টা,
কেউ বলছে দুইটা, দুইটা, অভিষেক দুইটা, ওকে 5টা। এনিওয়ে থাক, আর থাক, থেমে যাও, থেমে যাও, বন্ধ করো। যারা পাঠাইছে আসুক, বাকি আর পাঠাইতে যেও না। 2টা 5টা এটাই আসছে বেশিরভাগ কাছ থেকে। 2টা, অ্যাকচুয়ালি 4টা কাইরাল সেন্টার। গ্লুকোজের মধ্যে 4টা কাইরাল সেন্টার। শেষে কে লেখাইছে, কে লিখে পাঠাইছে? সুমাইয়া আই থিঙ্ক, নাকি? ও না, এ তাজদিদ, তাজদিদ, তাজদিদ পাঠিয়েছে। থ্যাংক ইউ তাজদিদ, তাজদিদ ইজ রাইট। 4টা কাইরাল সেন্টার। কীরকম দাও? কাইরাল সেন্টার বলতে বলেছে কাইরাল কার্বন। এটা একটা কাইরাল কার্বন গ্লুকোজের মধ্যে, এটা একটা কাইরাল কার্বন, এটা একটা কাইরাল কার্বন, এটা একটা কাইরাল, এই 4টা কাইরাল কার্বন। কীভাবে? এই কার্বনের দিকে তাকাও, উপরে একটা কার্বন, নিচে 4টা কার্বন। এই কার্বনের উপরে একটা কার্বন, নিচে 4টা কার্বন, বামে ওইস, ডানে ওইস, বামে এইস। সো এটা একটা কাইরাল কার্বন। এটার দিকে তাকাও, উপরে 2টা কার্বন, নিচে 3টা কার্বন, ডানে ওইস, বামে এইস। এটার দিকে তাকাও, উপরে 3টা কার্বন, নিচে 2টা কার্বন, ডানে ওইস, বামে এইস। এটার দিকে তাকাও, উপরে 4টা কার্বন, নিচে একটা কার্বন, ডানে ওইস, বামে এইস। বাট এটার দিকে তাকাও, 2টা হাইড্রোজেন পরমাণু, 4টা ভিন্ন পরমাণু নেই। এই কার্বনের সাথে 4টা ভিন্ন পরমাণু বা মূলক নেই, আর এখানেও নেই। এই উপরে এবং নিচে এই 2টা কার্বনের ভিতরে 4টা ভিন্ন পরমাণু বা মূলক নেই। দ্যাটস ওয়াই এরা কাইরাল কার্বন না, বাকি 4টা কাইরাল কার্বন। আর একটা যৌগের ভিতরে যে কটা কাইরাল কার্বন থাকে তাকে স্কোয়ার করলে সেই কটা আলোক সমাণু পাওয়া যায়। অর্থাৎ এই গ্লুকোজের 16টা কনফিগারেশন আছে। গ্লুকোজের কয়টা কনফিগারেশন? অবজেক্টিভের কোশ্চেন এগুলো। গ্লুকোজের 16টা কনফিগারেশন আছে। এই 16টা কনফিগারেশনের মধ্যে 8টা কনফিগারেশন হলো 5 নাম্বার কার্বনের ওইসটাকে ডানে রেখে হয়, আর বাকি 8টা কনফিগারেশন 5 নাম্বার কার্বনের ওইসকে বামে রেখে হয়। আমি আবার বলছি, 5 নাম্বার কার্বনের ওইসটাকে ডানে রেখে অন্য অন্য ওইসকে ঘুরিয়ে 8টা পাবো আমরা, কনফিগারেশন পাবো। আবার 5 নাম্বার কার্বনের ওইসটাকে বাদিকে রেখেও আমরা 8টা কনফিগারেশন পাবো। আর 5 নাম্বার কার্বনের ওইস যখন ডানে থাকে তখন সেটাকে বলে ডি গ্লুকোজ, আর বামে থাকলে এল গ্লুকোজ। আচ্ছা, এখন কথা হলো, আমাদের খাদ্য থেকে যে গ্লুকোজটা তৈরি হয়, আমাদের খাদ্য প্রধান খাদ্য কি? মানুষের প্রধান খাদ্য কি বলো? স্টার্চ। মানুষের প্রধান খাদ্য স্টার্চ। ওই স্টার্চ আমাদের বডিতে ঢুকে ফার্মেন্টেশনের মাধ্যমে গ্লুকোজে কনভার্ট হয়। আমি আবার বলছি, স্টার্চ, মানুষের প্রধান খাদ্য হলো স্টার্চ। ওই স্টার্চ আমাদের বডিতে ঢুকে ফার্মেন্টেশনের মাধ্যমে এটা গ্লুকোজে কনভার্ট হয়। অ্যান্ড দিস গ্লুকোজ পাস থ্রু দ্য সেল, দিস গ্লুকোজ পাস থ্রু দ্য সেল, দিস গ্লুকোজ পাস থ্রু দ্য সেল উইথ ব্লাড। ব্লাডের সাথে মিশে এই গ্লুকোজটা সেলের ভিতরে চলে যায়। অ্যান্ড ইন দ্য সেল দ্য রিয়াকশন অকার, গ্লুকোজ উইথ অক্সিজেন। গ্লুকোজের সাথে অক্সিজেনের রিয়াকশান হয় সেলের মধ্যে। অক্সিজেন আমরা কি থেকে? ব্রেথ থেকে আমরা যেটা নিচ্ছি, আমরা ব্রেথ থেকে যেটা অক্সিজেনটা নিচ্ছি, আমাদের নিঃশ্বাসে যেটা অক্সিজেনটা নিচ্ছি, এই অক্সিজেন চলে যাচ্ছে কোথায়? সেলে। আর আমাদের স্টমাক থেকে, বাই দ্য ডাইজেস্টিং অফ ফুড, স্টমাক থেকে গ্লুকোজ প্রডিউস করে, দিস গ্লুকোজ পাস থ্রু দ্য সেল। আর ওই সেলের মধ্যে যে রিয়াকশানটা হচ্ছে, কি রিয়াকশান হচ্ছে? সেলের মধ্যে যে রিয়াকশানটা হচ্ছে, রিয়াকশানটা কি? অক্সিডেশন রিয়াকশান। ওখান থেকে প্রডিউস করতেছি কি? কার্বন ডাইঅক্সাইড। ওখান থেকে প্রডিউস করতেছি কি? কার্বন ডাইঅক্সাইড। সো এই যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার মাধ্যমে আমাদের বডিটা কন্টিনিউ চলছে। আচ্ছা, যাই হোক, ওটা আমাদের কাজ না। আমাদের কাজ ছিল ওই আলফা ডি গ্লুকোজটাকে ফাইন্ড আউট করা। আমাদের দরকার ছিল ডি গ্লুকোজটা ফাইন্ড আউট করা। অর্থাৎ আমাদের বডিতে খাদ্য থেকে যে গ্লুকোজটা তৈরি হয়, ওই গ্লুকোজটা পরীক্ষা করে দেখা গেছে তার 5 নাম্বার কার্বনের ওইসটা থাকে ডান দিকে এবং 3 নাম্বার কার্বনের ওইসটা থাকে বাঁ দিকে। এইটা ইজ এ ফাইনাল ফর্মুলা। আমরা যেটা ইউজ করব, আমাদের যেটা লাগবে, আমরা সচরাচর যেখানেই লিখবো এই গ্লুকোজটা লিখবো, কারণ এই গ্লুকোজটা আমাদের বডি থেকে তৈরি হয়, স্টমাক থেকে এটা তৈরি হচ্ছে, আমাদের খাদ্য থেকে এই গ্লুকোজটা তৈরি হচ্ছে। কোনটা? যে গ্লুকোজটা 5 নাম্বার কার্বনের ওইস ডান দিকে, সো এটা ডি গ্লুকোজ। যেহেতু 5 নাম্বার কার্বনের ওইসটা ডান দিকে, সো এটাকে আমরা বলবো ডি গ্লুকোজ।
ওকে, ডি গ্লুকোজ। আর 5 নাম্বার কার্বনের ওইসটা যদি বাদিকে থাকতো তাহলে সেটা তো এল গ্লুকোজ। আর আমাদের খাদ্য থেকে যেটা তৈরি হয় সেই গ্লুকোজটা 5 নাম্বার ওইসটা ডান দিকে, 3-এর ওইসটা বাদিকে। আচ্ছা, গেল এটা। এবং এই কনফিগারেশনটাকে বলা হয় ফিশার কাঠামো। ফিশার কাঠামো এটিকে বলা হয় গ্লুকোজের ফিশার গঠন। ফিশার গঠন, এই গঠনটাকে বলা হয় গ্লুকোজের ফিশার গঠন। এটা বায়োলজিতে সম্ভবত থাকার কথা, এটা গ্লুকোজের ফিশার গঠন। আচ্ছা, এখন একটু খেয়াল করো সেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্টে আমরা আসছি। অ্যাকচুয়ালি গ্লুকোজের স্ট্রাকচার হলো সাইক্লিক স্ট্রাকচার। গ্লুকোজের স্ট্রাকচারটা হলো সাইক্লিক স্ট্রাকচার। বাট এই সাইক্লিক স্ট্রাকচারটা কীভাবে হয়, এই সাইক্লিক স্ট্রাকচারে কীভাবে, সেটা হলো এই যে 1 নাম্বার কার্বনের যে ওইসটা, আমি একটু আগে একটা কথা বলেছি, 1 নাম্বার কার্বনের অক্সিজেন এবং 5 নাম্বার কার্বনের ওইসের হাইড্রোজেনটা খুব কাছে থাকে, মনে হচ্ছে অনেক দূরে, বাস্তবে এরা সবচেয়ে কাছে। কীভাবে কাছে আমি একটু পরে দেখাচ্ছি। তখন এই 5 নাম্বার কার্বনের ওইসের এইচটা ছুটে গিয়ে এই 1 নাম্বার কার্বনের ওইসের সাথে মিলে যায়, ওর সাথে মিলে যায়। আমি আবার বলছি, 5 নাম্বার কার্বনের ওইসের এইচটা ছুটে গিয়ে 1 নাম্বার কার্বনের ওয়ের সাথে লেগে যায়, তখন এই ওইস বন্ডটা ভেঙে যায়, 1 নাম্বার কার্বনের নতুন একটা ওইস সৃষ্টি হয়। আবার দেখো, 5 নাম্বার কার্বনের ওইস থেকে এইচ ছুটে গেলে তার মানে একটা হাত খালি হলো। আবার 1 নাম্বার কার্বনের ওইসের ডাবল বন্ডটা ভেঙে গেল, কার্বন অক্সিজেন ডাবল বন্ডটা ভেঙে গেল, তার মানে একটা বন্ড আছে, বাকি বন্ডটা আছে, এই বন্ড আর এই বন্ড মিলে এরা যুক্ত হয়ে গেল, বাস চাকরিক যৌগ তৈরি হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? 5 নাম্বার কার্বনের ওইস থেকে এইচটা চলে যাবে 1 নাম্বার কার্বনের ওয়ের সাথে, ফলে 1 নাম্বার কার্বনের নতুন একটা ওইস তৈরি হবে, তখন 1 নাম্বার কার্বনের সাথে 5 নাম্বার কার্বনের ওয়ের মিলে একটা চক্র তৈরি হবে। এই হলো চাকরিক কাঠামো। এখন এই চক্রের মধ্যে 1 নাম্বারের ওইসটা যখন ডান দিকে থাকবে, 1 নাম্বার কার্বনের ওইসটা যখন ডান দিকে থাকবে, তখন এটাকে আমরা বলবো আলফা ডি গ্লুকোজ। আলফা ডি গ্লুকোজ। আর 1 নাম্বার কার্বনের ওইসটা যদি বাঁ দিকে থাকে, তখন সেটাকে আমরা বলবো বিটা ডি গ্লুকোজ। ওকে, বিটা ডি গ্লুকোজ। তাহলে 1 নাম্বার কার্বনের ওইসটা ডান দিকে থাকা অবস্থায় আলফা ডি যে গ্লুকোজ হয়, এই গ্লুকোজেরই পলিমার হলো স্টার্চ। আর এই বিটা ডি গ্লুকোজের পলিমারটা হলো সেলুলোজ। ওকে, আলফা ডি গ্লুকোজের পলিমার হলো স্টার্চ আর বিটা ডি গ্লুকোজের পলিমার হলো সেলুলোজ। ওকে, এখন আসুন, যেটা বলেছিলাম যে 1 নাম্বার কার্বন এবং 5 নাম্বার কার্বন খুব কাছাকাছি থেকে, এটা গ্লুকোজের এক্স-রে করে দেখা গেছে। গ্লুকোজের অ্যাকচুয়ালি চক্রটা হলো এরকম, একটু দেখো, এটা হলো 1 নাম্বার কার্বন, দিস ইজ ফার্স্ট কার্বন, এটা হলো সেকেন্ড কার্বন, খেয়াল করে কিন্তু ভালো করে, এটা হলো থার্ড কার্বন, এটা হলো ফোর্থ কার্বন, এটা হলো ফিফথ কার্বন, এই ফিফথ কার্বনের সাথে ডাবল বন্ড ও, খেয়াল করো। আর এখানে আছে উপরে আছে 6th কার্বন, 6th কার্বন হলো এইটা। এখন 1 নাম্বার কার্বনে কী ছিল, এখানে কী লিখছি আমরা, এটা 5 নাম্বার কার্বন, 1 2 3 4 5 নাম্বার কার্বন। তো 5 নাম্বার কার্বনে কী আছে, OH। আর 1 নাম্বার কার্বন হলো C ডাবল বন্ড O, এটা হলো H। এখন দেখো, 5 নাম্বার কার্বনের ওইসের H আর 1 নাম্বার কার্বনের O কতটা কাছে, এত কাছে থাকার কারণে এই এইচটা ভেঙে এইখানে চলে আসে, আর এই একটা বন্ড ভেঙে যায়, এই বন্ড আর এই বন্ড মিলে এদের সাথে যুক্ত হয়ে যায়, ব্যাস চোখ তৈরি করলো ষড়ভুজ কাঠামো। ক্লিয়ার? তৈরি করলো কি ষড়ভুজ কাঠামো। আর এই ষড়ভুজ কাঠামোটাকে বলা হয় পাইরানোজ গঠন, গ্লুকোজের পাইরানোজ গঠন। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যত ওইস ডানে ছিল যখন ষড়ভুজ কাঠামো তৈরি করে, তখন সব ওইসগুলো চলে আসে নিচে। যখন ষড়ভুজ কাঠামো তৈরি করে, যত ওইস ডানে ছিল সব ওইস চলে আসে নিচে, আর যত ওইস বামে ছিল সবটা উপরে। তাহলে দেখো, 1 নাম্বার কার্বনের ওইস আলফা ডি গ্লুকোজের ক্ষেত্রে ডানে, তার মানে ওইসটা নিচে। 2 নাম্বার কার্বনের ওইস ডানে, তার মানে এখানে হচ্ছে নিচে। 3 নাম্বার কার্বনের ওইস বামে, তার মানে উপরে। 4 নাম্বার ওইস ডানে, তার মানে নিচে। এবার বাকিটা তো সব হাইড্রোজেন।
বাকি বন্ধনগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিবে। এইটিকে বলা হয় গ্লুকোজের পাইরানোস কাঠামো। কি কাঠামো বলা হয়? এটা আলফা ডি গ্লুকোজ, আলফা ডি, এটা আলফা ডি গ্লুকোজ। এই গঠনটাকে বলা হয় পাইরানোস, পাইরানোস কাঠামো। জাস্ট অনেক কথা বললাম যে গ্লুকোজের লম্বা শিকল থেকে আমরা একদম চক্র শিকলে চলে আসছি। কিভাবে আসছে তার ব্যাখ্যাটা হলো এইটা। এটা শুধু বোঝার জন্য তোমাদেরকে বললাম, যে এটা তোমাদের বায়োলজিতে হয়তো কাজে লাগবে, এই গঠনটা অনেক কাজে লাগবে তোমাদের বায়োলজিতে। আচ্ছা, এখন আসো আমাদের প্রশ্নে আসি, আমরা আমাদের কথায় আসি, এখন চলে আসি গ্লাইকোসাইড বন্ধন কি। গ্লাইকোসাইড বন্ধনে এই যে গ্লুকোজ অণুগুলো পরস্পরের সাথে যে বন্ধনের মাধ্যমে যুক্ত হবে তাকে আমরা গ্লাইকোসাইড বন্ধন বলবো। এটা লিখলে মার্কস পাবে না। ওকে, গ্লুকোজ অণুগুলো পরস্পরের সাথে যে বন্ধনের মাধ্যমে যুক্ত হয় তাকে গ্লাইকোসাইড বন্ধন বলে। এটা কোনো কেমিক্যাল ডেফিনেশন না, বাট এটা ভালো এটা ডেফিনেশন, এটা মার্কস দিইনি আমরা, তবে ঠেকলে দিই মানে যখন দেখি যে পাস করতেছে না তাকে পাস করানো দরকার, এরকম একটা লিখতে পারছে তাও। আর এইটা যে লিখতে পারবে সে অনেক কিছুই পারবে। আচ্ছা, এখন দেখো, লুক অ্যাট দ্য বোর্ড, খুব ভালো করে তাকাও। গ্লাইকোসাইড বন্ধনের মূল ডেফিনেশন আমি আসছি। এটা একটা আলফা ডি গ্লুকোজ, ঠিক একই সময় আরেকটা আলফা ডি গ্লুকোজ আমি এখানে ড্র করবো। একটু দেখো, এটা আর একটু কাছে নিয়ে যে এটা 1 নাম্বার কার্বন, এটা হলো 2 নাম্বার কার্বন, এটা হলো 3, এটা 4, এটা 5, অর্থাৎ উপরে তো জায়গা নাই, স্পেস কমে যাচ্ছে। তো এই বরাবর লিখি 1 নাম্বার কার্বন, 2, 3, 4, 5 অক্সিজেন বন্ধন, এখানে হয়েছে CH2OH। 1 নাম্বার কার্বন OH নিচে, 2 নাম্বার OH নিচে, 3 নাম্বার OH উপরে, 4 নাম্বার OH নিচে, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। ওকে, এখন আসো, অনেকে কিন্তু হাইড্রোজেন হারায় যায়। কার্বনের যোজ্যতা পূর্ণ করবা, প্রতিটা কার্বনের দিকে তাকাবা, তাহলে ঠিক হয়ে যাবে। আমি কিন্তু মূল ডেফিনেশন দিচ্ছি এত সময় পরে। এখনো আলফা ডি গ্লুকোজের, এটা তুমি বায়োলজিতে লিখতে পারবা, এটা কিন্তু ব্যাখ্যা, গ্লাইকোসাইড বন্ধনের ব্যাখ্যা এবং সংজ্ঞা দুইটি একত্রে। এখনো আলফা ডি গ্লুকোজের 1 নাম্বার কার্বনের OH, অপরণু আলফা ডি গ্লুকোজের 4 নাম্বার কার্বনের OH। আই রিপিট ইট, এখনো আলফা ডি গ্লুকোজের 1 নং কার্বনের OH, অপরণু আলফা ডি গ্লুকোজের 4 নাম্বার কার্বনের OH। এই দুইটা OH থেকে যদি এখনো পানি চলে যায়, দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন, তার দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন চলে গেল, দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন থেকে গেল, তখন এই কার্বন অক্সিজেন কার্বন যে বন্ধন গঠিত হয়, দিস বন্ড ইজ কল্ড দ্য গ্লাইকোসাইড বন্ড। হয়েছে? এখনো আলফা ডি গ্লুকোজের 1 নাম্বার কার্বনের OH, অপরণু আলফা ডি গ্লুকোজের 4 নাম্বার কার্বনের OH থেকে এখনো পানি অপসারিত হয়ে যে কার্বন অক্সিজেন কার্বন বন্ধন গঠিত হয় তাকে গ্লাইকোসাইড বন্ধন বলা হয়। এটা যদি সংজ্ঞা আসে তাহলে এইটুকু লিখে দিবা, আর যদি ব্যাখ্যা আসে 2 মার্কসের আসে, এটার সাথে বিক্রিয়াটা শুধু দেওয়া হয় দেবো। ওকে, এটার সাথে আমরা শুধু বিক্রিয়াটা দেখাই দেবো। ওকে, লেখো ডেফিনেশন লেখো, এখন গ্লাইকোসাইড বন্ধনের ডেফিনেশন লেখো। দেখো, এখনো আলফা ডি গ্লুকোজের, আলফা ডিও লিখতে পারে, শুধু ডি গ্লুকোজ বললেও হবে, কারণ আমাকে আলফা না বিটা এটা প্রয়োজন নেই আমাদের সংজ্ঞার ভিতরে। এখনো ডি গ্লুকোজ, দেখো এখনো ডি গ্লুকোজের 1 নাম্বার কার্বনের OH, এখনো ডি গ্লুকোজের 1 নং কার্বনের OH, এখনো ডি গ্লুকোজের 1 নং কার্বনের OH। লেখো, খাতায় সংজ্ঞা লেখো, এখনো ডি গ্লুকোজের 1 নং কার্বনের OH, অপরণু ডি গ্লুকোজের 4 নং কার্বনের OH, অপরণু ডি গ্লুকোজের 4 নং কার্বনের OH থেকে 4 নং কার্বনের OH থেকে এখনো পানি অপসারিত হয়ে আমি আবার বলছি, এখনো আলফা ডি গ্লুকোজের 1 নং কার্বনের OH, অপরণু আলফা ডি গ্লুকোজের 4 নং কার্বনের OH থেকে এখনো পানি অপসারিত হয়ে যে কার্বন অক্সিজেন কার্বন বন্ধন গঠিত হয়
তাকে গ্লাইকোসাইড বন্ধন বলে। তাকে গ্লাইকোসাইড বন্ধন বলে। ওকে, তারপর এই বিক্রিয়াটা লেখো, একটু লিখতে হবে তাড়াতাড়ি। এটা লিখবা, প্লাস লিখবা মাঝখানে এটা, এবারে অ্যারো সাইন দাও। একটু স্পেস নিয়ে লেখো, কিন্তু বড়, অনেক বড় স্ট্রাকচার, একটু বেশি জায়গা নিয়ে লেখো। এই দুইটা লেখো, আমার বোর্ডের সংকেত দুইটা লেখো, একটু স্পেস নিয়ে লেখো, কিন্তু পাশাপাশি দুইটা লিখতে হবে, আবার ডান পাশে আরেকটা যৌগ লিখতে হবে। যদি ডান পাশে জায়গা না ধরে তাহলে নিচের জন্য লেখার জায়গা থাকে, যদি ডান পাশে না ধরে তাহলে নিচে লেখার মতো যেন জায়গা থাকে। লিখছো এটা, জাস্ট রিয়াকশনটা লেখো, একটু সাবধানে লেখো। আমি যেভাবে হিসাব করে দিচ্ছি, শুধুমাত্র 3 নং কার্বনের ওইসটা উপরে হবে, বাকি সবগুলো নিচে হবে। আর অবশ্যই মনে রাখবে ডান পাশের কার্বনটা 1, অবশ্যই মনে রাখতে হবে ডান পাশের কার্বন 1, এখান থেকে নিচের দিকে চলে যাবে 1 2 3 4 5 6। যদি প্রয়োজন মনে করো নাম্বার দিয়ে রাখতে পারো, পেন্সিল দিয়ে বা অন্য কালার দিয়েও তুমি নাম্বার দিয়ে রাখতে পারো, 1 2 3 4 5 6 কার্বন গ্লুকোজ নাম্বার হচ্ছে। পাশাপাশি দুইটা এভাবে লেখা হয়েছে, পাশাপাশি যদি লেখা হয়ে যায়, এরপর আমরা ডান পাশে উৎপাদটা লিখব। পাশাপাশি লেখা হয়ে গেলে দেখো সংকেত দুইটা একটু ভালো করে লেখো। আচ্ছা, যেটা বলতেছিলাম যে একটু তাকাও, সেটা একটু বোর্ডে তাকাও। 1 নম্বর কার্বনের ওইস এবং 4 নম্বর কার্বনের ওইস থেকে এক অণু পানি চলে যাবে, চলে গিয়ে কার্বন অক্সিজেন। কারণ তোমাদের বায়োলজি বইতে এই বই বন্ধনটা এভাবে দেওয়া আছে, তোমাদের বায়োলজি বই মোস্টলি এইভাবে দেওয়া আছে, কোনো সমস্যা নেই, এটা দিতে পারো, কখনোই ভুল না। কিন্তু আমরা কেমিস্ট্রিতে বেশিরভাগ ক্ষেত্রে এইভাবে দেওয়া, একটু ভি টাইপ, একটু ভি শেপের বন্ধনটা দেওয়া আছে এইভাবে। ক্লিয়ার? আমরা কেমিস্ট্রিতে এইটা দিই, বাট ওটা দিলে কখনো ভুল হবে না। কেমিস্ট্রিতে বন্ধনটা ভি শেপ দেওয়া আছে। ওকে, এরপরে ডান পাশে এটা লিখবে, এটা হলো ডান পাশে প্রোডাক্ট, এটা হলো প্রোডাক্ট প্লাস হবে পানি, ব্যাস। এর আগে ছিল উৎপাদ, এটা হলো, আগেটা ছিল বিক্রিয়ক, এখন হলো উৎপাদ। এটাকে এখন ডান পাশে লেখো, এটাকে ডান পাশে লেখো। এটার নিচে আবার লিখো না, আলফাটি গ্লুকোজ এখানে উৎপাদের নিচে হবে না, আর এইটার নিচে শুধু দেখাতে পারো গ্লাইকোসাইড বন্ধন। গ্লাইকোসাইড বন্ধন। যদি 1 মার্কস আছে শুধু সংজ্ঞাটা লিখে দিবা,
আর যদি 2 মার্কস আসে কীভাবে গঠিত হয় সাথে বিক্রিয়াটা দিয়ে দেবো। আসছে এভাবে গ্লাইকোসাইড বন্ধন কীভাবে গঠিত হয়, 2 মার্কসের প্রশ্ন আসছে, তখন সংজ্ঞার সাথে বিক্রিয়াটা দিয়ে দেবো। কারণ সংজ্ঞার মধ্যে কীভাবে গঠিত হয় সেটা আমরা বলে দিয়েছি। হয়েছে, লেখা হয়েছে। বায়োলজিতে এর সাথে অনেক কিছু আছে বুঝছো তোমরা, ওই যে অসংখ্য গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে একটা সরল শিকল পলিমার তৈরি হয়, যেটাকে বলা হয় কি যেন, অ্যামাইলোজ। অসংখ্য গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে একটা সরল শিকল পলিমার তৈরি হয়, ওটাকে বলা হয় অ্যামাইলোজ। আবার আরেকটা শাখা শিকল পলিমারও তৈরি হয়, যেটাকে বলে অ্যামাইলোপেকটিন। ওই অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিনের মিশ্রণটাই হলো স্টার্চ। অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন এই দুইটার মিশ্রণই হলো স্টার্চ। বুঝতে পেরেছ? অ্যামাইলোজ অ্যান্ড অ্যামাইলোপেকটিন এই দুইটার মিশ্রণই হলো স্টার্চ। ব্যাস, নাও পেপটাইড বন্ধন, গ্লাইকোসাইডিক বন্ধন মুছে ফেললাম। হ্যাঁ, গ্লাইকোসাইড বন্ধন মুছে ফেললাম। নাও পেপটাইড বন্ধন। পেপটাইড বন্ধন সেল কেমিস্ট্রি অর্ধেকই তো পড়াই দিলাম। সেল কেমিস্ট্রি মেন তো এইটা। এরপরে তো তোমাদের এই যে এটা হচ্ছে ডাইস্যাকারাইড, এরপরে তো এর সাথে সেলুলোজের একটা স্ট্রাকচার ওখানে দেখানো আছে, সেলুলোজগুলো কীভাবে গঠিত হয়েছে। এরপরে প্রোটিন আছে, প্রোটিনের মধ্যে অ্যামাইনো অ্যাসিড আছে, অ্যামাইনো অ্যাসিডের পলিমার প্রোটিনের পার্টটা দেখাচ্ছি, তো অর্ধেক হয়ে যাবে। এই যে এখন আজকে যে ক্লাস করাচ্ছি ওইখানে যা আছে তার মধ্যে অর্ধেক মেইন যে জিনিসটা হয়ে যাচ্ছে, বুঝছো। আগে পড়াইছি, আগে আমি ওই যে প্রথম দিকে বায়োলজি 2-3টে ক্লাস নিতাম ওই যে এই সেল কেমিস্ট্রির উপরে, এখন পড়াই না। আর ধরো 3-4 বছর আগে পর্যন্ত অনেক বছর পড়াইছি স্টুডেন্টের এই সেল কেমিস্ট্রিটা আমি পড়াই দিতাম, কিন্তু অনেক দিন যাবত এটা গত 2-3 বছরের পড়াই নেই, মানে স্টুডেন্টরা বলে না, কেউ ডিমান্ড করে না, পড়ানো হয় না। ওকে, নাও পেপটাইড বন্ধন, যদি লাগে পরে বলে আমি দেখে আবার করে দেবো। নাও দেখো পেপটাইড বন্ধনটা হলো, এক কথায় যদি বলি, আচ্ছা তার আগে আমাকে বলতে হবে প্রোটিন কি, এটা একটু কমেন্ট বক্সে আমাকে জানাও। হোয়াট ইজ প্রোটিন, এটা কমেন্ট বক্সে আমাকে একটু জানাও। আচ্ছা আজমাইন পরে দেখা যাবে, আমরা কেমিস্ট্রি শেষ করি, এটা ছোট্ট চ্যাপ্টার তো অসুবিধা হবে না। তো আজকের ক্লাসটা একটু ভালো করে ধরে রাখো, বেস, এটা ওই চ্যাপ্টারের একটা বেস নিয়ে অ্যাকচুয়ালি কথা বলছি। তার আগে কিন্তু ওইখানে অনেক কিছু আছে, যেমন আছে ওই যে ডাইস্যাকারাইড, মনোস্যাকারাইড, পলিস্যাকারাইড, তারপর আবার এখানে আছে পেন্টোজ, হেক্সোজ, টেট্রোজ, মানে যখন কার্বোহাইড্রেটের মধ্যে 4টা কার্বন থাকে ওটাকে বলে টেট্রোজ, যদি 5টা কার্বন থাকে পেন্টোজ দিয়ে তৈরি হয় ডিএনএ আরএনএ, বুঝতে পেরেছ। আর হেক্সোজ দিয়ে তৈরি হয় যে স্টার সেলুলোজ। এগুলো প্রথম দিকে অনেক কথা, যেগুলো তোমরা একবার রিডিং করলেও পারবা, মানে যে মোস্ট প্রবলেমেটিক যে জায়গাটা ছিল সেই জায়গাটা ছিল এইটা অ্যাকচুয়ালি। তারপরও
বায়োলজি বই পড়ো, বই পড়ে আমি দরকার আবারই করবো, অসুবিধা নেই, যদি প্রয়োজন আমাকে বলো। পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড, আইমান, থ্যাংক ইউ আইমান, ইউ আর রাইট। অ্যামাইনো অ্যাসিডের পলিমার, অলরেডি রক্তিম অ্যান্সার দিয়েছে। রক্তিম থ্যাংক ইউ। আচ্ছা, অনেকের মনে চলে গেছে, আমি আসলে কমেন্টটা দেখতে পাইনি, এদিকে কথা তাকাইছিলাম, সবার কমেন্টটা আমি দেখতে পাইনি। অনেকে হয়তো লিখছো, কমেন্ট পাস করে চলে গেছে, থ্যাংক ইউ সবাইকে, মানে এরকমই লিখছো যে পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড, গুড। অ্যামাইনো অ্যাসিডের পলিমারকে প্রোটিন বলা হয়, রাইট, ইট ইজ দ্য রাইট অ্যান্সার। বাট এখন কোশ্চেন হলো হোয়াট ইজ অ্যামাইনো অ্যাসিড। এটা কিন্তু আমাদের কেমিস্ট্রি কোশ্চেন, অলসো বায়োলজি কোশ্চেন। তোমরা যেটা বলেছো যে পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড ইজ কল্ড প্রোটিন, অলসো রাইট। বাট হোয়াট ইজ অ্যামাইনো অ্যাসিড, হোয়াট ইজ অ্যামাইনো অ্যাসিড, এটা তুমি কমেন্ট বক্সে মানে পাঠাতে পারবে না, অনেক লন্দি কথা, একটু শুনে নাও। তোমাদের যেটা, তুমি যেটা বলবা তুমি যেটা মনে মনে ঠিক করে রাখো, আর আমার কথাটা শুনে নাও। হোয়াট ইজ অ্যামাইনো অ্যাসিড? অ্যামাইনো অ্যাসিডের ডেফিনেশন আমরা দুইভাবে বলি। একটা হলো যে সকল জৈব অ্যাসিডের আলফা কার্বনের সাথে একটি এমিনোমূলক যুক্ত থাকে, এটা হলো একটা জৈব অ্যাসিড। তোমরা জানো যে কার্যকরী মূলকটা যে কার্বনের সাথে যুক্ত থাকে সেটাকে আলফা কার্বন বলা হয়। এই আলফা কার্বনে একটা হাইড্রোজেন চলে গিয়ে যদি এমিনো মূলক আসে, এটা কি বলা হয়? অ্যামাইনো অ্যাসিড। তাহলে যে সকল জৈব অ্যাসিডের আলফা কার্বনে এমিনো মূলক যুক্ত থাকে তাকে অ্যামাইনো অ্যাসিড বলে, ফার্স্ট ডেফিনেশন। অ্যানাদার ডেফিনেশন, দিস ইজ এ কম্পাউন্ড, দিস ইজ এ কম্পাউন্ড, একটা কার্বন, এই কার্বনের সাথে, একই কার্বনের সাথে কার্বক্সিলমূলক এবং এমিনোমূলক যুক্ত আছে। যে সকল জৈব যৌগে একই কার্বনের সাথে কার্বক্সিল এবং এমিনোমূলক যুক্ত থাকে তাকে অ্যামাইনো অ্যাসিড বলে। এটা হলো 1, এটা 2। বলো হুইচ ওয়ান বেটার? যদি দুইটাই বেটার হয় তাহলে বোথ। ওকে, এটা 1 বলতে যে সকল জৈব অ্যাসিডের আলফা কার্বনের সাথে এমিনোমূলক যুক্ত থাকে তাকে অ্যামাইনো অ্যাসিড বলে। আমি ডেফিনেশনটা পরে লিখে দেবো। যে সকল জৈব অ্যাসিডের আলফা কার্বনের সাথে এমিনোমূলক যুক্ত থাকে তাকে অ্যামাইনো অ্যাসিড বলে। যে সকল জৈব যৌগের একই কার্বনের সাথে কার্বক্সিল এবং এমিনোমূলক যুক্ত থাকে তাকে অ্যামাইনো অ্যাসিড বলে। ওকে, যে কোনো একটা ডেফিনেশন লিখলেই মার্কস পাবা, তবে আমি এইটিকে সাপোর্ট করি, আমি সাধারণত উপরে ডেফিনেশনটা লিখে দিই। বুঝতে পেরেছ? বোথ লিখেছ, বোথ বেটার, আই থিঙ্ক তোমাদের কাছে বোথ বেটার, বাট যে কোনো একটা লিখলেই হবে। 2 নম্বর ইজি, ক্লিয়ার হয়েছ? মানে প্রথমে বলছি যে সকল জৈব অ্যাসিডের আলফা কার্বনের সাথে এমিনোমূলক যুক্ত থাকে তাকে অ্যামাইনো অ্যাসিড বলে, আর যে সকল জৈব যৌগে একই কার্বনের সাথে কার্বক্সিল এবং এমিনোমূলক যুক্ত থাকে তাকে অ্যামাইনো অ্যাসিড বলে। ওকে, নাও অ্যাকচুয়ালি অ্যামাইনো অ্যাসিডের পরিমাণটাই হলো প্রোটিন, অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ হলো প্রোটিন। আর অ্যামাইনো অ্যাসিডগুলো যে বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে প্রোটিন গঠন করে, প্রোটিন থেকে পেপটাইড বন্ধনটা আসছে। যেমন গ্লাইকোসাইড বন্ধনটা ছিল, গ্লাইকোসাইড এই শব্দটা আসছে গ্লুকোজ থেকে, আর এখানে প্রোটিন থেকে আসছে পেপটাইড বন্ধনটা। অর্থাৎ যে সকল অ্যামাইনো অ্যাসিডগুলো যে বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে প্রোটিন গঠন করে, অ্যামাইনো অ্যাসিডগুলো যে বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে প্রোটিন গঠন করে তাকে বলা হয় পেপটাইড বন্ধন। এটা আমরা লিখবো না, এটা জাস্ট বোঝার জন্য বলেছি। যদি কিছু মনে না থাকে এটা লিখে দিলে হয়তো দিব মার্ক করে সিরিয়াল করে, কিন্তু ভালো লিখলে তখন আমার মার্কস দিব না। আমি যদি মার্কস 40-50-এর মধ্যে 30-35 পেয়ে যাও, তখন এইসব ডেফিনেশন মার্কস পাবা না, তখন মার্কস দিতে হবে ওইটা। কারণ কথা হয়েছে ওই ডেফিনেশন প্রপার ডেফিনেশন না। তারপর কেন মার্কস দিই? ওই যে পাশ করাবার জন্য দুর্বল স্টুডেন্ট লিখছে, কিছু লিখছে, মার্কস দেওয়া দরকার এইটা, এই জন্য কিন্তু বেটার, ওটা ডেফিনেশন বেটার না। তাহলে একটু খেয়াল করো, আবার লিখবে না কিন্তু খেয়াল করো। বলছিলাম বোর্ডে তাকাও, দিস ইজ অ্যামাইনো অ্যাসিড, সি ডাবল বন্ড ও বন্ড ওইস। আরেকটা অ্যামাইনো অ্যাসিড এইচ NH বন্ড CH, এখানে আর বন্ড COOH। তাকাও, এক অণু অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল মূলক থেকে OH, অপর অণু অ্যামাইনো অ্যাসিডের এমিনো মূলক থেকে H। আমি আবার বলছি, এক অণু অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল মূলক থেকে OH, অপর অণু অ্যামাইনো অ্যাসিডের এমিনো মূলক থেকে H মিলে এক অণু পানি অপসারিত হয়ে
যে কার্বন নাইট্রোজেন বন্ধন গঠন করে তাকে পেপটাইড বন্ধন বলে। আমরা এইটা লিখব। আমি আবার বলছি, এক অণু অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল মূলক থেকে OH, অপর অণু অ্যামাইনো অ্যাসিডের এমিনো মূলক থেকে H মিলে এক অণু পানি অপসারিত হয়ে যে কার্বন নাইট্রোজেন বন্ধন গঠন করে তাকে পেপটাইড বন্ধন বলে। বাস লেখো, এখন লেখো, লেখা শুরু করো। দেখো, এক অণু অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল মূলকের OH, এক অণু অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল মূলকের OH, এক অণু অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল মূলকের OH এবং অপর অণু অ্যামাইনো অ্যাসিডের এমিনো মূলকের H মিলে এক অণু পানি অপসারিত হয়ে যে কার্বন নাইট্রোজেন বন্ধন গঠন করে, যে কার্বন নাইট্রোজেন বন্ধন গঠন করে তাকে পেপটাইড বন্ধন বলে। হয়েছে? এক অণু অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল মূলকের OH, অপর অণু অ্যামাইনো অ্যাসিডের এমিনো মূলকের H মিলে এক অণু পানি অপসারিত হয়ে যে কার্বন নাইট্রোজেন বন্ধন গঠন করে তাকে পেপটাইড বন্ধন বলে। আইমান 50-50 আমি দেই নেই, আমি বোর্ডের খাতায় 50-50 দেই নেই, হাইস্ট মনে হয় 48 পর্যন্ত দিয়েছি, 49ও মনে হয় দেই নেই। আমি খাতা দেখতে গিয়ে হাইস্ট মনে হয় 50-তে 48 দিয়েছি, বুঝতে পেরেছ? তবে 50-50 দেয়, অনেক টিচাররা দেয়, দিতে শুনেছি। আর এর আগে যখন ছিল তখন 75-এ ছিল, অনেক স্টুডেন্ট ভালো পরীক্ষা দিত। তখনও আমার এক টিচার স্যার বলছিল, আমার টিচার বলছিল যে এক স্টুডেন্ট এত ভালো লেগছে তাকে 75-75 দেওয়া দরকার, কিন্তু আমি এক কেটে দিয়েছি, 74 দিয়েছিল। এরকম আর কি, 50-50 দেয় না তা না, খুব ভালো লাগলে 50-50 অনেকে দেয়। আরেকবার বলুন একটু আজমাইন। হ্যাঁ, কি বলেছিলাম? এক অণু অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল মূলকের OH, অপর অণু অ্যামাইনো অ্যাসিডের এমিনো মূলকের H মিলে এক অণু পানি অপসারিত হয়ে যে কার্বন নাইট্রোজেন বন্ধন গঠন করে, যে কার্বন নাইট্রোজেন বন্ধন গঠন করে তাকে পেপটাইড বন্ধন বলে। হচ্ছে বাস, এটা লেখো। ওই যে অ্যামাইনো অ্যাসিড রিয়াকশন লেখা হয়েছে, রিয়াকশনটা লেখা হয়েছে, রিয়াকশনটা লেখা হলে অ্যামাইনো অ্যাসিডের ডেফিনেশনটা লিখে নাও। আজমাইন, তোমার লেখা হয়নি? ডেফিনেশনটা অ্যামাইনো অ্যাসিডের ডেফিনেশনটা লেখো, অ্যামাইনো অ্যাসিডের ডেফিনেশনটা লেখো। লেখো, যে সকল জৈব অ্যাসিডে বা কার্বক্সিলিক অ্যাসিডে, যে সকল জৈব অ্যাসিডে আলফা কার্বনের সাথে একটি এমিনো মূলক যুক্ত থাকে, যে সকল জৈব অ্যাসিডে আলফা কার্বনের সাথে একটি এমিনো মূলক যুক্ত থাকে
যে সকল জৈব অ্যাসিডে আলফা কার্বনের সাথে একটি অ্যামিনো মূলক যুক্ত থাকে যে সকল জৈব অ্যাসিডে আলফা কার্বনের সাথে একটি অ্যামিনো মূলক যুক্ত থাকে যে সকল জৈব অ্যাসিডে আলফা কার্বনের সাথে একটি অ্যামিনো মূলক যুক্ত থাকে তাকে অ্যামাইনো অ্যাসিড বলে। অ্যামাইনো অ্যাসিডের সাধারণ সংকেত এটা লিখে দিও। অ্যামাইনো অ্যাসিডের সাধারণ সংকেত এভাবে লিখলে RCH এখানে NH2, এটা একটা আলফা কার্বন বলে দিবা, আলফা কার্বন, এটা আলফা কার্বন। লাস্ট কোশ্চেন, জুইটার আয়ন কি? লাস্ট কোশ্চেন, এটা হয়েছে অ্যামাইনো অ্যাসিডের ডেফিনেশন। এটা কোশ্চেন লেখো, জুইটার আয়ন কি? জুইটার আয়ন, জুইটার আয়ন কি? কি ব্যাপার, ছেলেরা ছুটে যাচ্ছে কেন? নেট প্রবলেম? সাকিব মুস্তফা, দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন অফ অর্গানিক কেমিস্ট্রি। জুইটার আয়ন কি? জুইটার আয়নটা হলো, এটা একটা জার্মান ভাষায়, জুইটার আয়ন এটা একটা জার্মান ভাষা। সেটা হলো অ্যামাইনো অ্যাসিডের ভিতরে দেখো কার্বক্সিল এবং এমিন দুইটা মূলকই আছে। অ্যামাইনো অ্যাসিডের মধ্যে এটা হলো কার্বক্সিল মূলক, মানে জৈব অ্যাসিড, এটা অ্যাসিড মূলক, আর এমিন হলো ক্ষার মূলক। অ্যামাইনো অ্যাসিডের মধ্যে অ্যাসিড মূলক আছে, ক্ষার মূলক আছে। এই জন্য অ্যামাইনো অ্যাসিডকে যখন পানিতে দেওয়া হয়, অ্যামাইনো অ্যাসিডকে যখন পানিতে দেওয়া হয় তখন অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল মূলক থেকে একটা হাইড্রোজেন এই অ্যামিনো মূলকে গিয়ে যুক্ত হয়, যুক্ত একটা দ্বিপোলার আয়ন গঠন করে, যের ভিতরে দুইটা পোল থাকে, দ্বিপোলার আয়ন গঠন করে। এখানে হাইড্রোজেন আছে, আর এই দ্বিপোলার আয়ন কি জার্মান ভাষায় জুইটার আয়ন বলা হয়। এটি জুইটার আয়ন, এইটি হলো জুইটার আয়ন। লিখে নাও, অ্যামাইনো অ্যাসিডকে পানিতে দিলে, অ্যামাইনো অ্যাসিডকে পানিতে দিলে কি? সাকিব মুস্তফা কাঁদতাছো কেন? আইআর স্পেকট্রোস্কোপি, আইআর স্পেকট্রোস্কোপি আমি বলবো না, বাট ওটা নিজেরা পড়ে নিও। আইআর স্পেকট্রোস্কোপি ওখানে বুঝাবার কিছু নাই, বলতেছি আমি, ওটা মাঝখানে বলা দরকার ছিল, ভুলে গেছিলাম। আচ্ছা লেখো, অ্যামাইনো অ্যাসিডকে পানিতে দিলে অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল মূলক থেকে একটি হাইড্রোজেন অ্যামিনো মূলকের সাথে যুক্ত হয়ে, অ্যামাইনো অ্যাসিডকে পানিতে দিলে অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল মূলক থেকে একটি হাইড্রোজেন, কার্বক্সিল মূলক থেকে একটি হাইড্রোজেন বা প্রোটন লেখো অ্যামিনো মূলকের সাথে যুক্ত হয়ে, অ্যামিনো মূলকের সাথে যুক্ত হয়ে ডাইপোল গঠন করে, ডাইপোল গঠন করে। ডাইপোল গঠন করে। এই ডাইপোলার আয়নকে জুইটার আয়ন বলে। ডাইপোল বা ডাইপোলার আয়ন, কোনো বই লেখছে ডাইপোলার আয়ন, কোনো বই লেখছে ডাইপোল। এই ডাইপোলার আয়নকে জুইটার আয়ন বলে।
এই ডাইপোলার আয়নকে জুইটার আয়ন বলে। আর আয়মান যেটা বলছো ওই যে আইআর স্পেকট্রোস্কোপি, এটা হয় কি যে আমরা যখন ফার্স্ট পার্টের সেকেন্ড চ্যাপ্টারে আই আর রশ্মির ব্যবহার, চিকিৎসা ক্ষেত্রে আইআর রশ্মির ব্যবহার ওখানে আমরা পড়ে আসছি, ওটা শুধুমাত্র চিকিৎসা ক্ষেত্রেই ছিল। আর এখানে জৈব যৌগ আইআরের একটা প্রভাব আছে, যেটা আমি নিজেও করেছি। আমার ইউনিভার্সিটি মাস্টার্স লাইফে আমি আইআর মেশিন নিয়ে নিজে সরাসরি কাজ করেছি, বুঝতে পেরেছ? সেখানে কী করতাম, যেটা একটা কম্পাউন্ডের কী নিচ্ছে আমি জানতাম না কম্পাউন্ডটা কী, আমি কী কম্পাউন্ড, যদিও একটা রিয়াকশান স্টাডি করেছিলাম, আমার মাস্টার্সে কোর্সে ছিল, আমার থিসিসে ছিল, একটা রিয়াকশান স্টাডি করে নতুন একটা কম্পাউন্ড ফাইন্ড আউট করেছি। কম্পাউন্ডটা কী এটা বের করতে হয়েছে, একটা পলিমারিক কম্পাউন্ড ছিল, এবং ওই কম্পাউন্ডের নাম, আণবিক ভর সব কিছু আমি বের করে একটা পেপার তৈরি করেছিলাম। সেখানে আমি অনেক আইআর নিয়ে অনেক কাজ করেছি। আমি সেখানে কাজটা ছিল কি, যে কম্পাউন্ড আমি তৈরি করতাম ওই কম্পাউন্ডের একটা পেস্টের মতো তৈরি করে আমি আইআর মেশিনের মধ্যে ঢুকাই দিতাম। যখন আইআর মেশিনে ঢুকাই দিতাম তখন ওই আইআর মেশিন থেকে আমি জাস্ট কত 5-7 মিনিটে ওদের এরকম বিভিন্ন পিক পেতাম, এই যে পিক, এবং প্রতিটা পিকের আবার লেন্থ দেওয়া আছে। আমি লেন্থ ওই যে ওইখানে টেবিল আছে, টেবিলের ভিতরে দাগ দেওয়া আছে, এই দাগ থেকে পিকের লেন্থগুলো আমি জেনে নিতাম। এবং স্ট্যান্ডার্ড টেবিলের সাথে আমি দেখতাম যে কোন মূলকের জন্য, যেমন ও বন্ড এইচ, এই মূলকের জন্য একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আছে এত ন্যানোমিটার, আবার সি ডাবল বন্ড ও এর জন্য একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আছে, এন বন্ড এইচ এটার জন্য তরঙ্গ দৈর্ঘ্য আছে, সি ডাবল বন্ড সি এটার জন্য আছে, সি বন্ড এইচ এটার জন্য আছে। প্রতিটা বন্ডের জন্য একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য পিক আছে। আর ওই পিকের সাথে স্ট্যান্ডার্ড ভ্যালুতে আমি জানতাম এই স্ট্যান্ডার্ড ভ্যালুর সাথে কোনটা মিলে গেছে, এইটা মিলে বলতাম যে আমার যৌগিবিতে এই মূলকটা আছে। সে এইটার সাথে যদি পিকটা মিলে যেত তাহলে বলতাম আমার যৌগিবিতে ওইস আছে। যদি এইটার সাথে মিলে যেত বলতাম আমার যৌগিবিতে কার্বন কার্বন ডাবল বন্ড আছে। এভাবে মূলক শনাক্ত করার জন্য আইআর স্পেকট্রোস্কোপি ব্যবহার করা হয়। আর এটার প্রতিটার জন্য কত পিক এটা অবজেক্টিভে আসছে, অন্যান্য বোর্ডেও অবজেক্টিভে আসছে। এটা শুধুমাত্র তোমরা বই দেখে কোন মূলকের জন্য বৈশিষ্ট্য তরঙ্গ দৈর্ঘ্যটা কত, কোন মূলকের তরঙ্গ দৈর্ঘ্য কত, এইটা শুধু মুখস্থ করে রাখবা ফর অবজেক্টিভ। হচ্ছে আইআর স্পেকট্রোস্কোপি থেকে ফাংশনাল গ্রুপ ডিটেকশনের ক্ষেত্রে কোন ফাংশনাল গ্রুপের জন্য ওয়েভলেন্থ বা পিক লেন্থ কত হবে এইটা শুধুমাত্র মুখস্থ করে নিও। ওকে, এটা চার্ট করে মুখস্থ থাকবে না, বাট চার্ট করে যতটা ধরে রাখতে পারো এই ক্লিয়ার। এর জন্য আমি ওই জায়গাটা গেলাম না। ওখানে ভাইব্রেশন হয়, বিভিন্ন আছে, ব্যান্ড স্পেকট্রাম আছে, কী যেন অন্যান্য স্পেকট্রাম আছে, অ্যাবজর্পশন, এমিশন, বিভিন্ন রকম স্পেকট্রাম ওখানে আছে, তার ব্যাখ্যাও দেওয়া আছে। কিন্তু আমাদের সব কিছু পিছনে লাগবে শুধুমাত্র পিক লেন্থটা, এটুকুই। ওকে, সবাই আলহামদুলিল্লাহ বলো যে আমাদের জৈব যুগ শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ বলে ই করে রাখো। আর জৈব যুগের পিছনে নিচে কয়েকটা খাতা রেখো, আমরা যখন প্র্যাকটিস করব। আমরা যদিও এখন পর্যন্ত পড়াই গেছি, থিওরিটিক্যাল এক্সাম পরীক্ষা নিয়েছি, আমি এমসিকিউ কিছুই নিতে পারি নাই তোমাদের, প্লাস সিকিউ নিয়ে তেমন কোনো কথা বলতে পারি নাই। তবে আমার আছে, টার্গেট আছে, আমরা নভেম্বরে সেকেন্ড পেপার সব শেষ করে ডিসেম্বর থেকে একটা রিভিশন যাব, সেখানে আমরা এমসিকিউ এবং ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব সেখানে। ওকে, নভেম্বরের মধ্যে আমরা আশা করি সিলেবাস আমরা শেষ করব। আমাদের এই চ্যাপ্টারের পরে থাকবে আমাদের তরিত্রাসায়নের পরে আমাদের থাকবে যে 5th চ্যাপ্টার অফ সেকেন্ড পার্ট অর্থনীতি রসায়ন। এই দুটো চ্যাপ্টার শেষ হলেই আশা করি আমাদের আলহামদুলিল্লাহ কেমিস্ট্রি পুরোটা শেষ হবে। এরপর আমরা চেষ্টা করব অবজেক্টিভ এবং ক্রিয়েটিভ নিয়ে রিভিশন করার জন্য। বাস, আলহামদুলিল্লাহ। অভিষেক, তোমার ধর্ম অনুসারে তুমি বলো, শুকরিয়া আদায় করার জন্য যা বলা দরকার তুমি সেটা বলো। জিটিআনের ডেফিনেশন তুমি হারাই ফেলছো অভিষেক। ইয়ামিন শেষ হলে কমন পাস করে চলে গেছে আলহামদুলিল্লাহ। স্যার ফার্স্ট পেপার থেকে রিভিশন স্টার্ট, হ্যাঁ আমরা ফার্স্ট পেপার থেকেই হয়তো করবো, কারণ ফার্স্ট পেপার অনেক আগে করেছি, তো ফার্স্ট পেপার থেকে আমরা রিভিশন চেষ্টা করব। করোনার মধ্যে পার্টি কে না বলুন, হ্যাঁ পার্টিটা হওয়া দরকার ছিল, জৈব যুগে শেষ হয়েছে। আমরা আসলে দেই প্রতি বছরই আমাদের পড়ার শেষে একটাই দেই, কিন্তু এবছর তো করোনার কারণে তোমরা রুমেও নাই, রুমে আসতে পারলা না, পার্টিটা তোমাদের মিস হয়ে গেল। ইয়ামিন বলো, শেষ হয়েও হলো না শেষ কেন ইয়ামিন?
জৈব যৌগ তো শেষ হয়েছে, জৈব যৌগের পিছনে কিছু পেজ খালি রেখে দিবা। এরপর যদি যখন আমার টেস্ট পেপার করো, যদি কিছু ছোট ছোট প্রশ্ন পাও, এটা জৈব যুগের মধ্যেই যেন থাকে, জৈব যুগের প্রশ্ন জৈব যুগের মধ্যেই যেন থাকে। আচ্ছা, একটু বলবো তোমার জন্য? হ্যাঁ অভিষেক, তোমার জন্য বলছি আমি এই জুইটার আয়নের ডেফিনেশন। সেটা হলো যে অ্যামাইনো অ্যাসিডকে পানিতে দিলে অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল মূলক থেকে একটি হাইড্রোজেনও বলতে পারো, প্রোটনও বলতে পারো, একটি প্রোটন এমিনো মূলকের সাথে যুক্ত হয়ে ডাইপোল গঠন করে বা দ্বিপোলার আয়ন গঠন করে। ডাইপোলও বলতে পারো অথবা ডাইপোলার আয়ন গঠন করে। এই ডাইপোলার আয়নকে জুইটার আয়ন বলে। এই ডাইপোলার আয়নকে জুইটার আয়ন বলে। সাকিব মুস্তফা, হ্যাঁ সালমান ভাই, ওয়ালাইকুম আসসালাম। এই তো আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ বাসায়। হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখে পর কথা, আমি অবশ্যই এসে যাবো বৃহস্পতিবার ঢাকার বাইরে চলে যাবো। দেখে দেখি কালকে বৃহস্পতিবার, এই যে বৃহস্পতিবার। আচ্ছা ঠিক আছে, কালকে কথা বলবো। থ্যাংক ইউ। হ্যাঁ সাকিব মুস্তফা, ট্রিট তো অবশ্যই তোমাদের থাকবে ইনশাল্লাহ। করোনা ভালো হলে আমার সে নিচের রুমটা আমি ছেড়ে দিচ্ছি, বুঝছো? নিচের রুমটা রাখবো না, যে 7-8 মাস পর্যন্ত নিচের রুমটা রেখে দিয়েছি, তো এখন আর নিচের রুমটা রাখবো না। এরপরে যদি সিচুয়েশন ভালো হয় তখন অন্য একটা রুমে আমাদের যেতে হবে। আমাদের যে নিচের পড়ার রুমটা ছিল, পড়ার রুমটা প্রায় 8 মাস পর্যন্ত 18,000 টাকা ভাড়া দিয়ে টানা নিচ্ছি। এখন এই জন্য রুমটা ছেড়ে দিচ্ছি, বুঝতে পেরেছো? অন্য কাউকে বলিনি, তোমাদের সাথেই কথাটা বললাম শুধু। প্রান্ত, তোমার কমেন্ট দেখতে পাইনি। আজমান আমিন, ধন্যবাদ স্যার, এত কষ্ট করে আমাদের জৈব যুগ ধরে রাখতে হবে। জৈব যুগ ভুলে যাবা, আমরা যখন এই যে 4 চ্যাপ্টার যাবো তখন দেখবো জৈব যুগ আস্তে আস্তে চলে যাবে, বাট জৈব যুগকে ধরে রাখতে হবে। জৈব যুগকে অনেক আপন করে নাও, দেখবা তুমি কেমিস্ট্রি যতদিন পড়বো কেমিস্ট্রি অনেক ভালো করতে পারবা। আর সবচেয়ে বড় ব্যাপার কি জানো? সবচেয়ে বড় ব্যাপার যেটা আমি তোমাদের বলি, যে কেমিস্ট্রি টিচার ওই স্টুডেন্টরা কেমিস্ট্রি কেউ পড়াইতে চায় না। দেখবা বেশিরভাগ স্টুডেন্টরা কেমিস্ট্রি পড়ে, তারা ফিজিক্স ম্যাথ পড়াইতে চায়, কেমিস্ট্রি পড়াইতে, কারণ কেমিস্ট্রি তারা নিজেরাই ভয় পেয়ে আসছে। আর ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার স্টুডেন্টরা কেমিস্ট্রি পড়াবার জন্য এক পায়ে দাঁড়ায় থাকে, এটা আমি আল্লাহর রহমতে ই করে বলতে পারি। অতএব অন্য যখন একা একা ওই যে রুয়েট মেডিকেলে যেখানেই ভর্তি হও, তখন তো দেখবা বেশিরভাগ স্টুডেন্ট তোমরা পড়াও, তখন স্টুডেন্ট পড়ার দিকে অন্তত কেমিস্ট্রি নিয়ে তোমরা ভয় পাবা না। কারণ তোমাদের কেমিস্ট্রি যে খাতা আছে, এই খাতা দিয়েই অন্তত 10-20 বছর স্টুডেন্ট পড়াই যেতে পারবা। সাকিব মোস্তফা, নাচতাছো কেন? রাহাবার, কী হয়েছে তোমার? স্যালুট দিচ্ছ না কি দিচ্ছ? সালাম দিচ্ছ? ওয়ালাইকুম আসসালাম। হয়েছে? এই কোথায় সুমাইয়া আর জান্নাত, তোমাদের জৈব যৌগিকে আর কোনো সমস্যা আছে? অভি, ইনশাল্লাহ। মুগ্ধ, তুমি কী করো এটা? পোকা ধরছো? কাকে নাচাচ্ছ তুমি? আগামী ক্লাস সম্ভবত আমি তোমাদের পোস্ট করব, যদি দেখো যে আমি পোস্ট করি না তাহলে ক্লাস হবে না। তো সম্ভবত রোববার আর আগামী বৃহস্পতিবার রোববার এই 2টা ক্লাস বন্ধ থাকবে, আমি ঢাকার বাইরে যাব।
আগামী রোববার এবং এই বৃহস্পতিবার রোববার তোমাদের নেক্সট মঙ্গলবারে কিন্তু এক্সাম হবে। তোমাদের নেক্সট মঙ্গলবারে জৈব যৌগের এক্সাম হবে, একটু রেডি হও, ভালো করে পড়ো। নেক্সট মঙ্গলবারে জৈব যৌগের এক্সামের জন্য প্রিপারেশন নাও। কোচিংয়ের নিচের রুমটা যেটা ছিল আমাদের রুমটা, ওইটা ছাড়বো আর কি, অলরেডি বলে দিয়েছি ডিসেম্বর থেকে ছেড়ে দেবো এরকম। কেন শাহরিয়ার? না, নিচের রুমটা কতদিন টেনে রাখবো বলো? 8 মাস পর্যন্ত টেনেই রাখলাম, কারণ যে সিচুয়েশন হচ্ছে মনে হয় না আগামী ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেও ক্লাসরুমে আসার পারমিশন দিবে বলে আমার কাছে মনে হচ্ছে না। অভিষেক কিছু বলবা? সাকিব মুস্তফা? হ্যাঁ, আগামী 2টা ক্লাস, তো 2টা ক্লাস আমি ঢাকার বাইরে থাকবো, হয়তো বন্ধ থাকবে। নেক্সট মঙ্গলবার তোমরা এক্সামটা দিবা এটার, জৈব যুগের যে অংশটুকু। হ্যাঁ, রুমটা জোর ছিল, কিন্তু কি করব বলো, রুমটা আমি ঠিকও করেছিলাম, রুমটা নিচে উঁচু করাইছিলাম, অনেক টাকা খরচ করে রুমটা পানি উঠতো, তো ওটা উঁচু করেছিলাম বাড়িওয়ালাকে বলে। কিন্তু আর সবচেয়ে বড় ব্যাপার কি জানো, যে এরপরেও স্টুডেন্টরা বেশিরভাগ ক্ষেত্রেই তারা অনলাইনেই হয়তো পড়া বেশি চেষ্টা করবে, কারণ রুমে এসে পড়া একটা রিস্ক চিন্তা করবে সবাই। স্যার ফার্স্ট থেকে তো ক্লাস পাইনি, যেটুকু ক্লাস পেয়েছি ওগুলো প্রবলেম নাই। ওকে, সুমাইয়ার সাথে কথা বলো, প্রথম দিকে যেগুলো চলে গেছে ওগুলো একটু কালেক্ট করার চেষ্টা করো, অথবা আমাকে একসময় বইসো কী কী পড়বা, আমি তোমাদেরকে বলে দেবো দুজনকে। আইমান, শুনতেছি নভেম্বরে খুলে দিবে। শীতের জন্যই সব কিছুই করতেছে, আরও বাড়তেছে। এই খুনতেছি বলতে দিদি তো আজকে 7 মাস শুনলাম, আর শীত আসলে তো এমনি এটা বাড়ার কথা, শীতের ভিতরে তো আরও বেশি প্রবলেম হওয়ার কথা, এই জন্যই তো শীতে তো খোলার প্রশ্নই আসে না। ফেক নিউজ। হ্যাঁ, খারাপ তো লাগবেই, কিন্তু রুমে তো আমি যাই, এখনও তো ধরো 7-8 মাস পর্যন্ত যেতেই পারতেছি না, কিছু করা হচ্ছে না। পসিবিলিটি বেশি 15ই নভেম্বর থেকে খোলার। দেখো খুললে তো ভালোই। হ্যাঁ, সে এইচএসসি এক্সাম নিবে কিন্তু কলেজ স্টুডেন্টদের জন্য খুলবে না। সাকিব মুস্তফা, তোমার জ্বর কেন? সাবধানে থাকো। জাকারিয়ার আজকে ফোন করলাম, জাকারিয়ারও জ্বর। সাবধানে থাকো, খুব সাবধানে থাকো। এখনও যদিও সিজন চেঞ্জ, জ্বর একটু হতেই পারে, বা জ্বর হওয়াই মানে অন্য কিছু চিন্তা করবা না, তবে সাবধানে থাকবা। আইমান তালুকদার কী লিখছো? ডক্টর মৌসিমা নাকি? ও, তুই ডক্টরের কাছে যা। ওকে, ঠিক আছে, থাকো, সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই রাখো। সবাইকে আল্লাহ হাফেজ। আর এর জন্য ফোর্থ চ্যাপ্টারের জন্য আলাদা খাতা রেডি করো। সেকেন্ড পার্টে ফোর্থ চ্যাপ্টার তড়িৎ চ্যাপ্টারের জন্য আলাদা একটা খাতা তৈরি করে রেখো, বুঝতে পেরেছ? আমরা মঙ্গলবার এক্সাম নিয়ে নেক্সট আল্লাহ বাচ্চারে সুস্থ রাখলে নেক্সট বৃহস্পতিবার থেকে পরের বৃহস্পতিবার
আমরা তড়িৎ রসায়ন শুরু করব। ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।